বিএনপির লক্ষ্য নয়। হাসিনা আসলে প্রকাশ্যে আসছেন না কেন? প্রকাশ্যে আমাদের সামনে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমরা বা বাংলাদেশের জনগণ বা আন্তর্জাতিক বিশ্ব কেউই তাকে দেখতে পাচ্ছে না কেন? তার আমরা ভয়েস শুনতে পাচ্ছি কিন্তু চেহারা দেখতে পাচ্ছি না। ভারত সরকার কি সেটা নিয়ন্ত্রণ করছে, নাকি সেটা শেখ হাসিনার নিজস্ব ইচ্ছা, নাকি আমাদের আওয়ামী লীগের সাংগঠনিক একটা সিদ্ধান্ত? দেখুন, আমরা তিনি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। ক্ষমতা হারানোর পর কি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের শক্তি? শুনতে অবাক লাগলেও 15 বছরের শাসনামলে দেশ জুড়ে গড়ে উঠেছিল এক বিশাল ক্যাডার গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি মহল্লায় বিস্তৃত ছিল এদের নেটওয়ার্ক। স্থানীয় এমপি এবং প্রভাবশালী নেতারা ছিলেন এদের গডফাদার। কিন্তু 5 আগস্টের পর কোথায় গেল এই 5 লাখ ক্যাডার? তারা কি সত্যি নিষ্ক্রিয়, নাকি পূর্ণশক্তি নিয়ে আত্মগোপনে থেকে অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী প্রতিশোধের? ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগে ঘোষণা দিয়েছে 24 থেকে 23 জুন পর্যন্ত প্রত্যেকদিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। দুদিন আগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে উচ্চ আদালতে জামিন দেওয়া হয়েছে। তখনই প্রশ্ন উঠেছিল যে 3 মামলায় একটা মামলায় পরিপূর্ণ জামিন, অন্য মামলায় কেন জামিন দেওয়া হবে না, সেরকম রুল। এই ব্যাপারগুলো যখন হাইকোর্ট থেকে আমরা দেখলাম তখন মনে হচ্ছিল যে তার বোধহয় কারামুক্তির ব্যাপারটা এখন সময়ের ব্যাপার মাত্র, এরকম ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু তখন এই কথাও বলেছি যে আদৌ কি মমতাজকে মুক্তি দেওয়া হবে, নাকি নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে? যে কথা সেই কাজ। আপনারা আন্দোলনে নামছেন, আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার এবং এই বাটর বাটপারদের উচিত জবাব দেবে। রোড ঘাট, রাস্তাঘাট যে যেখানে আছেন বন্ধ করে দেন, আমরা সবাই আপনাদের সাথে আছি। প্রথমেই যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে আবার মাঠে নামানো সেনাবাহিনী কি বাংলাদেশে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সমাবেশ ঠেকাবে? এমন প্রশ্ন উঠেছে কারণ সরকার আওয়ামী লীগের তৎপরতা ঠেকানোর জন্য ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে ব্যারাক থেকে মাঠে নামিয়েছে, সাথে দিয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। অথচ দলটি বিজ্ঞপ্তি দিয়ে আগে ঘোষণা দিয়েছে 24 থেকে 23 জুন পর্যন্ত প্রত্যেকদিন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর তৎপরতা বলতে একটি করে ভার্চুয়াল বা অনলাইন সভা হবে। সে কারণে জনপরিসরের প্রশ্ন উঠছে, সরকার কি তাহলে সব অনলাইন সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে রেখেছে? আবার সরকার নাশকতার আশঙ্কা করলো আওয়ামী লীগের পক্ষ থেকে এরই মধ্যে 1 জুলাই বড় একটি শোডাউনের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। প্রশ্ন উঠেছে, সরকার কেন 30 জুন পর্যন্তই সেনাবাহিনীকে মাঠে রাখতে চায়? তাহলে কি আওয়ামী লীগ 1 জুলাই আইসিটি আদালতের বিরুদ্ধে যে কর্মসূচির ঘোষণা দিয়েছে সেটি নির্বিঘ্নে করতে পারবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৭৭ বছর পুরনো দল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল 23 জুন। দিনটি উপলক্ষে বাংলাদেশে সরকারি নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি মিছিল করা সহ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছিল। তার আগে বাংলাদেশের পুলিশ ও সরকার এসব কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা করে ব্যাপক প্রস্তুতি নেয়। আওয়ামী লীগের ওয়েবসাইটে গত 19 জুন একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়। সেই প্রেস বিজ্ঞপ্তিতে 23 জুন দলটির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 4টি কর্মসূচির কথা তুলে ধরা হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়ার আগের দিন মানে 18 জুন পুলিশ সদর দপ্তর থেকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়। ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানার নিয়ে দলটির নেতা কর্মীরা মিছিল করতে পারে। এর ফলে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি নেতা কর্মী ও বৈষম্য বিরোধীদের সাথে সংঘর্ষ তৈরির আশঙ্কা আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষুব্ধ হতে পারে। এরপর দিন থেকে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে।
শুধু এক ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আওয়ামী লীগের মিছিল ঢাকাতেই 18,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কিন্তু সরকার পুলিশের উপরও পুরোপুরি আস্থা রাখতে পারেনি। মাত্র এক সপ্তাহ আগে ব্যারাকে ফিরিয়ে নেওয়া সেনাবাহিনীকে ডাকে সরকার। 3টি জেলা ও 3টি মহানগরীতে সেনা মোতায়েনের জন্য সেনা সদরে চিঠি দেয় সরকার। সেই চিঠিতে বলা হয় 23 জুন থেকে 30 জুন পর্যন্ত এই 6টি জেলা ও মহানগরীতে সেনাবাহিনী মোতায়েন করা হবে এবং সেই সাথে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দেওয়া হয়েছে। পরে 5 জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহল এবং জনপরিসরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমল থেকেই বলা হচ্ছিল সেনাবাহিনী সিভিল প্রশাসনের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত। আবার অতীতে কখনোই বাংলাদেশে কোনো একটি একক রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর জন্য সরকার কখনোই সেনাবাহিনী মোতায়েন করেনি। সাধারণত একাধিক রাজনৈতিক দলের কর্মসূচিকে ঘিরে পরিস্থিতি আওতার বাইরে চলে গেলে কিংবা জরুরি অবস্থা জারি করা হলে অতীতে সেনাবাহিনী ডাকা হতো। ফলে প্রশ্ন ওঠে, সরকার যেখানে কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে যে দলটির বেশিরভাগ নেতাকর্মী হয় জেলে না হয় গ্রেপ্তার নির্যাতনের ভয় পালিয়ে বেড়াচ্ছেন, সেখানে সরকারের কাছে কি এমন বার্তা ছিল যে কারণে 15 জুন ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবার ডেকে আনতে হয়েছে? তাও আবার প্রতিষ্ঠা বার্ষিকী 23 জুন হলেও কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে? পুলিশ সূত্রে জানা গেছে গত 22 মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে 1868টি মামলা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় 2,25,000। এর মধ্যে অনেকে একাধিক মামলার আসামিও রয়েছেন। সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলায় অভিযুক্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 23 জন সাবেক মন্ত্রী, 11 জন প্রতিমন্ত্রী উপমন্ত্রী, 66 জন সংসদ সদস্য এবং 8 জন সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রয়েছেন। এছাড়া 19 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ বিভিন্ন পেশার 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আরও মামলা করা হয়েছে এবং গ্রেপ্তার চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা গেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে 399টি মামলা দায়ের করা হয়েছে। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 80টি মামলা দায়ের করা হয়েছে, যেখানে শেখ হাসিনা সহ 463 জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে 174 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক আছেন 288 জন। এমন অবস্থায় আওয়ামী লীগের তৎপরতায় পরিস্থিতির এমন কি অবনতি হলো যে সেনাদের নতুন করে নামাতে হলো? প্রথমে দেখে আসি আওয়ামী লীগ গত 19 জুন যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে কি কি কর্মসূচির কথা বলা আছে। আওয়ামী লীগের প্রেস রিলিজটিতে দেখা যাচ্ছে দলটি 23 জুন উপলক্ষে 4টি কর্মসূচির কথা বলেছিল। এগুলো ছিল ধানমন্ডি 32 নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন, বর্ণি কবরস্থানে 15 আগস্টে নিহত ও 23 নভেম্বর জেল হত্যা দিবসে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মোনাজাত। এছাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কমপ্লেক্স মসজিদ ও সারা দেশের সকল মসজিদে বাদ জোহর, দোয়া মাহফিল এবং সারা দেশে ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ। এই 4টি ছিল 23 জুনে আওয়ামী লীগের মূল কর্মসূচি। আর সাংগঠনিক কর্মসূচি হিসেবে সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে ঢাকাসহ দেশব্যাপী জাতীয় ও দলীয় পতাকা মিছিল হবে। দেখা গেছে শুধু সরকার ও সরকারি বাহিনী নয়, সরকারি দল বিএনপি এবং বিরোধী দল জামাত এনসিপি ছিল মারমুখী অবস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে সেনাবাহিনী নামানো সত্ত্বেও দেশের কমপক্ষে 23টি জেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। ছোট পরিসরে হলেও গোপালগঞ্জ সহ 5টি জেলায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 23 জুন বিডি নিউজ 24 প্রকাশিত এক খবরে বলা হয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, সংসদ ভবনের পূর্ব পাশের সড়ক, ট্যামরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন তারা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসব মিছিলে অংশ নেন। আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয় বিক্ষোভ মিছিল থেকে। খবরটিতে বলা হয় ডেমরায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করেন। সংসদ ভবনের পূর্ব পাশের সড়কে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় বিক্ষোভ মিছিল করেন। সরকারের সবচেয়ে কড়া অবস্থান ছিল রাজধানীতে, যেখানে সেনাবাহিনী, বিজিবি ছাড়াও 18,000 পুলিশ সদস্য মোতায়েনের কথা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। এত সাজ রবের পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা কিভাবে খোদ রাজধানীতে এতগুলো মিছিল করলো সেই প্রশ্ন উঠেছে একেবারে সরকারের মধ্যেই। এবার নজর দেওয়া যাক দ্বিতীয় প্রশ্নে। প্রশ্নটা হলো সরকার কেন 30 জুন পর্যন্ত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে 6টি জেলায় মোতায়েনের সিদ্ধান্ত নিল? 30 জুনের মধ্যে কি সব সংখ্যা দূর হয়ে যাবে? আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী 23 জুন ছাড়া 30 জুন পর্যন্ত আওয়ামী লীগের কোনো মিছিল বা অন্য কোনো আউটডোর কর্মসূচি নেই। 23 থেকে 30 জুন পর্যন্ত প্রত্যেক দিন আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ভার্চুয়াল আলোচনা সভার কথা বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে। 23 জুন ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় আলোচনা সভা, 24 জুন ছাত্রলীগের, 25 জুন স্বেচ্ছাসেবক লীগের, 26 জুন আওয়ামী যুবলীগের, 27 জুন কৃষক লীগ, 28 জুন শ্রমিক লীগ, 29 জুন যুব মহিলা লীগ এবং সবশেষ 30 জুন মহিলা আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে।
প্রশ্ন উঠেছে, সরকার কি আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনগুলোর ভার্চুয়াল সভা ঠেকানোর জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামিয়েছে? বিস্ময়ের ব্যাপার হলো, আওয়ামী লীগের পক্ষ থেকে বড় একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইকে ঘিরে। ওই দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি আদালতের দেওয়ার রায় এবং আইসিটি আদালত বাতিলের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে দলটি। 19 জুন দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে অন্য কর্মসূচির সাথে 1 জুলাইয়ের কর্মসূচি ডাকা হয়েছে। তাহলে আওয়ামী লীগ 1 জুলাই বড় কর্মসূচি ডাকা সত্ত্বেও কেন সেনাবাহিনীকে 30 জুন পর্যন্ত মাঠে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার? আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, 1 জুলাই দলটি বড় ধরনের শোডাউন করতে চায়। তাহলে কি সরকার ওই দিন নাশকতার আশঙ্কা করছে না? দর্শক, অন্তর্বর্তী শাসনামলেও মাঝে মাঝে রাজপথে লীগের উপস্থিতি জানান দেওয়ার ঘোষণা আসতো। দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এখনো দলে তার অবস্থান ধরে রেখেছেন। তিনি পরিচালনা করছেন মাঠে ফিরে আসতে উৎসাহী কর্মীদের। অন্তর্বর্তী সরকার আমল থেকে আওয়ামী লীগ যতগুলো মিছিল করেছে তাতে কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ সক্রিয় মূলত অনলাইনে। তাহলে সরকার কেন সেনা ও বিজিবি মোতায়েনে গেল, সে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের প্রতি বর্তমান বিএনপি সরকার দৃশ্যত অন্তর্বর্তী শাসনামলের দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। যদিও নির্বাচনের পর অনেকের ধারণা ছিল নির্বাচিত সরকার কোনো না কোনোভাবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। উল্টো দলটির তৎপরতা ঠেকাতে পুলিশের পাশাপাশি সেনা মোতায়েনে বোঝা গেল সরকারের মনোভাব কঠোর। কিন্তু দেশীয় থেকে আন্তর্জাতিক মিডিয়াতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয়েছে, আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে সরকার সেনাবাহিনী নামিয়েছে। একটি গণতান্ত্রিক সরকার, একটি রাজনৈতিক দলের যে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে, যে দলটির নেতাদের মাথার উপর হাজারো মামলার খড়গ ঝুলছে, সেই দলটিকে ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন করার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি দলটি এতটাই শক্তিশালী যে তাকে স্বাভাবিক প্রক্রিয়ায় ঠেকানো যাচ্ছে না? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল অন্তর্বর্তী শাসনামলের টানা দায়িত্ব পালন করে সেনাবাহিনী ক্লান্ত। আবার সেনাবাহিনীর মূল দায়িত্ব দেশ রক্ষার, আইন শৃঙ্খলা রক্ষায় তাদের প্রশিক্ষিত করা হয়নি। এই অবস্থায় পুনরায় সেনাদের মাঠে আনার সিদ্ধান্ত নিয়ে নানা মহলে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আবার প্রতিনিয়ত সন্ত্রাসীরা পুলিশ আর র্যাবের উপর হামলা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় পুলিশের উপর হামলার চিত্র কমেনি। প্রশ্ন উঠেছে, অপরাধীরা যেখানে পরিস্থিতির অবনতি ঘটিয়ে চলেছে, সেখানে আওয়ামী লীগকে কেন সরকার বড় হুমকি হিসেবে দেখছে? এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ক্ষমতা হারানোর পর কি শেষ হয়ে গেছে আওয়ামী লীগের শক্তি? শুনতে অবাক লাগলেও 15 বছরের শাসনামলে দেশ জুড়ে গড়ে উঠেছিল এক বিশাল ক্যাডার গ্রুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 5 লাখের কাছাকাছি। দেশের প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা, প্রতিটি মহল্লায় বিস্তৃত ছিল এদের নেটওয়ার্ক। স্থানীয় এমপি এবং প্রভাবশালী নেতারা ছিলেন এদের গডফাদার। কিন্তু 5 আগস্টের পর কোথায় গেল এই 5 লাখ ক্যাডার? তারা কি সত্যি নিষ্ক্রিয়, নাকি পূর্ণশক্তি নিয়ে আত্মগোপনে থেকে অপেক্ষা করছে এক রক্তক্ষয়ী প্রতিশোধের? আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি, রক্তের বদলে রক্ত, চোখের বদলে চোখ, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক ভয়াবহ রাজনৈতিক সহিংসতার মুখোমুখি হতে যাচ্ছে? আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনীর চরিত্র বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। ওই 15 বছরের প্রতিটি গ্রুপে সদস্য সংখ্যা ছিল সর্বনিম্ন 50 থেকে 1000 বা তারও বেশি। তাদের হাতে শুধু দেশীয় তৈরি অস্ত্রই ছিল না, ছিল আধুনিক এবং স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। এদের ক্ষমতার একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। রাজধানীর মতিঝিল এলাকার নাম মনে আছে? এক সময়ের ত্রাস, যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট পুরো মতিঝিল এলাকার অপরাধ জগৎ, ক্যাসিনোপাড়া এবং চাঁদাবাজি নিয়ন্ত্রণ করত এই সম্রাট বাহিনী। চাঁদা না দিলে চলতো বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন। পরিস্থিতি এতটাই লাগাম ছাড়া হয়ে গিয়েছিল যে 2019 সালের অক্টোবরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বাধ্য হন। কিন্তু সম্রাট তো কেবল একটি উদাহরণ মাত্র। সম্রাটের মতো শত শত ছোট বড় ক্যাডার গ্রুপ তৈরি হয়েছিল সারা দেশে। স্থানীয় এমপিরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং বিরোধী দলকে দমন করতে এই বাহিনীগুলোকে নিয়মিত লালন পালন করতেন। এলাকা ভিত্তিক এই ক্যাডার প্রধানরা এতটাই ক্ষমতাশালী ছিলেন যে প্রশাসনের ওপরও ছিল তাদের প্রভাব। 2024 সালে 5 আগস্টের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং শীর্ষ নেতারা হয় আত্মগোপনে চলে যান, না হয় সীমান্ত পাড়ি দিয়ে বিদেশে আশ্রয় নেন। কিন্তু প্রশ্ন হলো, মাঠ পর্যায়ে সেই 5 লাখ ক্যাডার কোথায় গেল? তারা তো আর দেশ ছেড়ে পালাতে পারেনি। পুলিশ বা সেনাবাহিনী কি তাদের সেই আধুনিক অস্ত্রগুলো উদ্ধার করতে পেরেছে? উত্তর হলো না, অধরা রয়ে গেছে সিংহভাগ অস্ত্রই। বাস্তবতা হলো এই ক্যাডার বাহিনীগুলো পূর্ণ শক্তি নিয়ে এখনো দেশেই আছে, তবে তারা কৌশল বদলেছে। তারা নিজেদের এলাকা পরিবর্তন করেছে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি জামায়াতের চোখ ফাঁকি দিতেই কুমিল্লার ক্যাডার গ্রুপ আশ্রয় নিয়েছে কুড়িগ্রামে। আবার রাজশাহী ক্যাডার গ্রুপ গিয়ে লুকিয়ে আছে ফরিদপুরে। অপরিচিত এলাকায় সাধারণ মানুষের বেশে মিশে আছে তারা, কিন্তু তারা তাদের অনলাইন গ্রুপগুলোতে অত্যন্ত সক্রিয়। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো গোপন গ্রুপগুলোর মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে এবং হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় আছে। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চরম উত্তপ্ত। মাঠে রয়েছে বিএনপি, জামায়াত এবং এনসিপি। তারা আওয়ামী লীগের যে কোনো পুনরুত্থান ঠেকাতে দেশজুড়ে বিক্ষোভ করছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলেই পুলিশ তাকে গ্রেপ্তার করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ সমর্থকদেরও অনেক জায়গায় হয়রানির শিকার হতে হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো 5 আগস্টের পর থেকে দেশ জুড়ে শত শত আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় গণপিটুনি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যা এখনো পুরোপুরি বন্ধ হয়নি। এখানেই জন্ম নিচ্ছে এক নতুন সমীকরণ। যখন একটি বিশাল রাজনৈতিক গোষ্ঠীর পিঠ দেয়ালে ঠেকে যায়, তখন তাদের সামনে দুটি পথই খোলা থাকে, হয় চিরতরে হারিয়ে যাওয়া, না হয় মরণ কামড় দেওয়া। আওয়ামী লীগ যে শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার পথে হাঁটতে পারে তার স্পষ্ট ইঙ্গিত মিলছে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে। 23শে জুন শেখ হাসিনার উপস্থিতিতে অনলাইন সভা করে আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আমরা অনেক চোখের পানি ফেলেছি, আর চোখের পানি ফেলব না। এখন চাই চোখ থেকে আগুনের বিচ্ছুরণ। আমাদের নেত্রীকে দেশে ফেরাতে রক্তের বদলে রক্ত চাই, চোখের বদলে চোখ চাই, ভায়োলেন্সের বিনিময়ে চাই ভায়োলেন্স। ওবায়দুল কাদেরের এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি মূলত আত্মগোপনে থাকা সেই 5 লাখ ক্যাডারের প্রতি একটি স্পষ্ট নির্দেশনা। এর অর্থ পরিষ্কার, বিএনপি জামাত জোট যদি নির্যাতন ও মামলার মাধ্যমে আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূল করতে চায়, তবে আওয়ামী লীগ আর ঘরে বসে থাকবে না, তারা প্রতিঘাত করবে। আওয়ামী লীগ যদি সত্যি প্রতিশোধ নিতে তাদের এই বিশাল ক্যাডার বাহিনীকে মাঠে নামায়, তবে কি হবে? বিএনপি, জামাত, এনসিপির ক্যাডাররাও কি তাদের রুখতে পারবে? যদি এই 5 লাখ ক্যাডার বাহিনী দেশ জুড়ে একযোগে সহিংসতা শুরু করে, তবে আইন শৃঙ্খলার যে ভয়াবহ অবনতি ঘটবে তার খেসারত দিতে হবে বিএনপি, জামাত, এনসিপিকে। দেশের অর্থনীতি ভেঙে পড়বে, জানমালের নিরাপত্তা থাকবে না। আপনার কি মনে হয়, আওয়ামী লীগের এই বিশাল ক্যাডার বাহিনী কি সত্যি মাঠে নামবে? ওবায়দুল কাদেরের এই বক্তব্য কি কেবলই ফাঁকা আওয়াজ, নাকি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দুদিন আগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজকে উচ্চ আদালতে জামিন দেওয়া হয়েছে। তখনই প্রশ্ন উঠেছিল যে 3 মামলায়, একটা মামলায় পরিপূর্ণ জামিন, অন্য মামলায় কেন জামিন দেওয়া হবে না, সেরকম রুল। এই ব্যাপারগুলো যখন হাইকোর্ট থেকে আমরা দেখলাম, তখন মনে হচ্ছিল যে তার বোধহয় কারামুক্তির ব্যাপারটা এখন সময়ের ব্যাপার মাত্র, এরকম ভাবনা তৈরি হচ্ছিল। কিন্তু তখন এই কথাও বলেছি যে আদৌ কি মমতাজকে মুক্তি দেওয়া হবে, নাকি নতুন মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে? যে কথা সেই কাজ, মমতাজকে আবার নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই ধারা প্রফেসর ইউনূসের আমলে বারবার আমরা প্রতিষ্ঠিত হতে দেখেছি, বিএনপির আমলেও সেটা ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ব্যাপার দেখছি। এটা বিএনপির জন্য পজিটিভ রাজনীতির কোনো সিম্বল বোধহয় না। কি হচ্ছে মমতাজকে কেন্দ্র করে? যদিও মমতাজ অনেক বিতর্ক জন্ম দিয়েছেন সংসদে, বিশেষ করে শেখ হাসিনার প্রশংসানামা নিয়ে গান শুনিয়ে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। দর্শক, বলছিলাম কণ্ঠশিল্পী মমতাজের কথা। যতটা না কণ্ঠশিল্পী পরিচয়, তার চাইতেও বড় পরিচয় তৈরি করে ফেলেছিলেন তিনি এমপি মমতাজ। সেটাই তার কাল হয়েছে। যদি কণ্ঠশিল্পী হিসেবেই তিনি তার যাত্রাটা অব্যাহত রাখতেন, তাহলে বাংলাদেশে যে পর্যায়ে তিনি চলে গিয়েছিলেন, বাংলাদেশে অবিসংবাদিত পপ সম্রাজ্ঞী হিসেবেই তিনি বেঁচে থাকতে পারতেন। কিন্তু রাজনীতি তাকে বিতর্কিত করে ফেলেছে, রাজনীতি তার সঙ্গীতশিল্পী ক্যারিয়ারটাকে নষ্ট করেছে। এখন তাকে জেলে পচে মরতে হচ্ছে। সেই মমতাজের ব্যাপারেই সরকারের নতুন সিদ্ধান্ত, তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো। তার মানে তাকে মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে এই তথ্যটা নিশ্চিত করছে। ডয়েচে ভেলের শিরোনামটা দেখে নিন। তারা বলছে, মমতাজকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ। হত্যা চেষ্টা মামলার আসামি নতুন করে তিনি হলেন। বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর মডেল থানায় করা জুলাই গণ অভ্যুত্থানকালের একটি হত্যা চেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মানে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানানো হয়েছে পুলিশের কাছ থেকে। সেই আবেদনের প্রেক্ষিতেই তো মানে আদেশটা এসেছে। আবেদন যদি পুলিশ না জানাতো, তাহলে তার আদালত থেকে আদেশ আসতো না। সুতরাং সরকার চেয়েছে, তাই আদেশটা এসেছে।
ডয়চে ভেলের পুলিশ বলছে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌশলী ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। মমতাজকে আদালতে হাজির করা হয়েছিল। তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনটি তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আজিজুল হক করেন। আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে মমতাজের সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। কি মেটিকুলাস ব্যাপার! এটার সঙ্গে মমতাজের সংশ্লিষ্ট থাকার তথ্য প্রমাণও পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো দরকার। এছাড়া প্রয়োজন হলে তাকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদনও করা হতে পারে। সেটা এখনই করতেন, যদি তদন্তের প্রয়োজন হতো রিমান্ডের আবেদন এখনই করতেন। সেটা করলেই বরং ব্যাপারটা আর একটু অথেন্টিক হতে পারতো। তা না হলে তো এখন বিতর্কিত হবে যে তাকে জেলে রাখার জন্যই এটা একটা ডিজাইন সাজানো হয়েছে। মমতাজ একাধিকবার যেটা করা হয়েছে, একাধিকবার মানিকগঞ্জ 2 আসনের এমপি ছিলেন আওয়ামী লীগের। প্রথমবার তাকে সংরক্ষিত আসনে এমপি করা হয়, তারপরে তিনি সেখানে নির্বাচিত হন, ভোট করে নির্বাচিত হন। যদিও তারপরের যে 2বার নির্বাচন, সেই নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে। সে যাই হোক, 24-এর নির্বাচনে অবশ্য তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছিলেন। সেটাই প্রমাণ করে যে যদি সত্যিকার অর্থেই নিরপেক্ষ ভোট হতো, যেটা 14 এবং 18 নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, তাহলে মমতাজ জয়লাভ করার মতো অবস্থান তৈরি করতে পেরেছেন কিনা। আবার পজিটিভ দিকও আছে। মমতাজ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে এলাকায় জড়িত, এটাও তার জন্য একটা পজিটিভ। কিন্তু মমতাজের সব থেকে নেগেটিভ ব্যাপার সেটা হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তুষ্ট করার জন্য তিনি শেখ হাসিনাকে নিয়ে গান বেঁধেছেন, গান গেয়েছেন, যেটা নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে যে একজন সংসদ সদস্য, তার কাজ কি সংসদে প্রধানমন্ত্রীকে রাজি খুশি করানোর জন্য তার নামে গান উৎসর্গ করা কিংবা তাকে নিয়ে গান রচনা করে সেটা শোনানো? সেই বিতর্কের জন্যই মমতাজ সব থেকে বেশি আসলে সমালোচিত হয়েছেন। সঙ্গীত শিল্পী হিসেবে তিনি যে অনন্য উচ্চতায় এসেছিলেন, আমার মনে আছে যে মমতাজকে প্রথম হাইলাইট করা হলো সারা বাংলাদেশে। মমতাজ তার আগে প্রচুর গান করেছেন, 500 ক্যাসেট বের করে ফেলেছেন, কিন্তু সারা বাংলাদেশে স্টার ছিলেন না। একটা পর্যায়ের শ্রোতাদের কাছে, যারা ওই যে হাটে ঘাটে বাজারে দোকানে ক্যাসেট শোনে, বিচ্ছেদ গান, এই জারি সারি গান শোনে, তাদের কাছে মমতাজ একটা ভালো শিল্পী হিসেবে বিবেচ্য ছিলেন। কিন্তু ইত্যাদির মাধ্যমে হানিফ সংকেত যখন মমতাজকে লাইমলাইটে আনলেন, তারপর থেকে মমতাজের যে উচ্চতা, সেই উচ্চতা বাড়তে থাকলো। এবং পরবর্তীতে দেখা গেল যে মমতাজ একটা শো করার জন্য সর্বশেষ 30 লাখ 50 লাখ টাকা পর্যন্ত সম্মানী নিতেন, শুধুমাত্র তার নিজের দলের সম্মানী আলাদা। এরকম একটা বাংলাদেশের মধ্যেই এত ডিমান্ডের একজন শিল্পী, একজন ফোক শিল্পী এত ডিমান্ডের, এটা কিন্তু কল্পনাই করা যায় না। কারণ যারা ফোক গান গান তারা অনেকের কাছেই ব্যান্ড শিল্পীরা যেমন অনেক বেশি কি বলবো যে অনেক বেশি দামি মনে করে, কারণ একটা ব্যান্ড সঙ্গীতের আয়োজন করতে হলে এত বেশি আয়োজন করতে হয়, সেই আয়োজনের পেছনে অনেক বেশি খরচ লাগে। বড় বড় শিল্পী, আমি যদি জেমসের কথা বলি, আয়ুব বাচ্চু তো মারা গেছেন, মাইলসের কথা বলি, তাদের একটা ওয়ারফেজের কথা বলি, তাদের একটা শো করার জন্য কখনো কোটি টাকার বেশি খরচ করতে হয়। কিন্তু একজন ফোক শিল্পী আমাদের কাছে, আমাদের সাধারণ মানুষের কাছে অপেক্ষাকৃত সস্তা শিল্পী হিসেবেই বিবেচ্য বাংলাদেশের ক্ষেত্রে। কিন্তু সেই জায়গাটাকে অতিক্রম করে এমন একটা জায়গায় তিনি গিয়েছিলেন, যে জায়গাটা কিন্তু নষ্ট হয়েছে তার রাজনীতির কারণে। যখন তার জামিনের প্রসঙ্গ আসলো, উচ্চ আদালতে জামিন দেওয়া হলো, সেই জামিনের পরে আমরাও বলেছিলাম যে তাকে আদৌ কি মুক্তি দেওয়া হবে, কারণ তিনি তার ওই সংসদের কর্মকাণ্ড নিয়ে অনেক বেশি সমালোচিত হয়েছেন। এবং এরকম কথাও রয়েছে যে শুধুমাত্র ওই নিজের যোগ্যতা নেই সংসদ সদস্য হওয়ার, সেই কারণে একটা আলাদা যোগ্যতা তিনি তৈরি করতে চেয়েছেন, প্রধানমন্ত্রীর প্রশংসাবাণী গান হিসেবে তৈরি করে সংসদে, যেন প্রধানমন্ত্রীর গুড বুকে তিনি থাকতে পারেন। বর্তমান সরকারকে অবশ্য সেই ধারায় হাঁটতে আমরা দেখিনি। সঙ্গীত শিল্পী, অভিনেতা কিংবা এই এন্টারটেনমেন্ট জগতের কাউকে সংসদ সদস্য করা হয়নি, কাউকে নমিনেশন দেওয়া হয়নি, এমনকি সংরক্ষিত আসনেও কাউকে নেওয়া হয়নি। এটা একটা গুড সিম্বল, যে ব্যাপারটা অনেক বেশি বিতর্কিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে। দর্শক, আপনার মতামত ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।